এফএসিএস এর পলিটিক্যাল সায়েন্সের ক্লাস 1-এ সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা ভারতীয় গণপরিষদ নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নেব গণপরিষদ কি। পৃথিবীর প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রকে পরিচালনা করার জন্য প্রত্যেক দেশের কিছু নিয়ম কানুন থাকে। এই নিয়ম কানুনগুলোকেই বলা হয় সংবিধান। জনগণের প্রতিনিধির নিকট সংবিধানের মতো পবিত্র দলিল রচনার দায়িত্ব ন্যস্ত হয়। সম্মিলিতভাবে তাদের গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলা হয়। ব্যাপারটা কিরকম না, প্রত্যেকটা গণতান্ত্রিক রাষ্ট্রকে যদি আমরা চালনা করতে যাই তাহলে অবশ্যই কিছু নিয়ম কানুন থাকবে প্রত্যেক দেশে। সেই নিয়ম কানুনগুলোকে একত্রে যদি একটা লিস্টের আকারে করা হয়, যেটা তৈরি হয় সেটাকে আমরা বলি সংবিধান। এবার এই সংবিধানটাকে রচনা করার জন্য একটা দলের প্রয়োজন হয়, একটা প্রতিনিধি দলের প্রয়োজন হয় যারা এই কাজটা করবে। সেই প্রতিনিধি দলটাকেই একত্রে গণপরিষদ বলা হয়। আচ্ছা, এরপর আমরা জানবো যে ভারতীয় গণপরিষদটা কি না। ভারতে মূলত ক্যাবিনেট মিশনের সুপারিশের ভিত্তিতে ভারতের সংবিধান রচনার জন্য যে সংস্থা গঠন করা হয় তাকেই ভারতীয় গণপরিষদ বলা হয়। অর্থাৎ ভারতের সংবিধান রচনার জন্য ব্রিটিশ সরকার ক্যাবিনেট মিশন তৈরি করে। সেই ক্যাবিনেট মিশনের দ্বারা আমাদের একটা দল, প্রতিনিধি দল তৈরি করার কথা বলা হয়। সেই প্রতিনিধি দলটাই ভারতীয় গণপরিষদ হিসাবে পরিচিত। আচ্ছা, এবার আমরা জানবো গণপরিষদ সম্পর্কিত কিছু তথ্যাবলী। 1906 খ্রিস্টাব্দে সর্বপ্রথম গণপরিষদ গঠনের দাবি ওঠে, তবে এই দাবি গুরুত্ব পায়নি। তারপর 1923 খ্রিস্টাব্দে মানবেন্দ্রনাথ রায়, আসল নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য, তিনি গণপরিষদ গঠনের দাবি করেন। এরপর ইংল্যান্ডের কমন সভায় 1925 খ্রিস্টাব্দে অ্যানি বেসান্তের সহযোগিতায় দ্য কমনওয়েলথ অফ ইন্ডিয়া বিল পাশ করানো হয়। তাতে গণপরিষদ গঠনের কথা বলা আছে। তারপর 1934 খ্রিস্টাব্দে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভায় প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত একটি গণপরিষদ গঠনের প্রস্তাব গ্রহণ করে জাতীয় কংগ্রেস। এরপর 1937 খ্রিস্টাব্দে কংগ্রেসের ফৌজপুর অধিবেশনে গণপরিষদের মাধ্যমে সংবিধান রচনার দাবি ওঠে এবং 1938 খ্রিস্টাব্দে জওহরলাল নেহরু গণপরিষদ দ্বারা রচিত সংবিধানের দাবি জানান। নেক্সট 1940 খ্রিস্টাব্দের 7ই আগস্ট ব্রিটিশ সরকার প্রথম ভারতের সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ গঠনের বিষয়টি স্বীকার করে। তারপর 1942 খ্রিস্টাব্দে ক্রিপস মিশন গণপরিষদ গঠনের উদ্দেশ্যে ভারতে আসেন। এরপর যা হয়, 1945 খ্রিস্টাব্দের মে মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। ইংল্যান্ডের সাধারণ নির্বাচনে শ্রমিক দল ক্ষমতাসীন হয়। শ্রমিক দলের নেতা ক্লিমেন্ট এটলি, যিনি ভারত বন্ধু বলে পরিচিত ছিলেন, তিনি সেপ্টেম্বর মাসে ঘোষণা করেন যে ওই বছর শীতকালে প্রাদেশিক আইনসভার নির্বাচন হবে এবং নির্বাচিত সদস্যগণ গণপরিষদের নির্বাচক সংস্থা রূপে কাজ করবে। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে শ্রমিক সরকার 1946 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি ভারতে একটি ক্যাবিনেট মিশন পাঠায়, যে ক্যাবিনেট মিশনের কথা আমরা আগে পড়লাম। তারপর ভারতীয় গণপরিষদ গঠিত হয় 1946 খ্রিস্টাব্দে। এরপর ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে গণপরিষদের মোট সদস্য সংখ্যা স্থির হয় 389 জন। ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে গণপরিষদের আসন সংখ্যা নির্ধারিত হয় সাধারণের জন্য 210টি, মুসলমানদের জন্য 78টি ও শিখদের জন্য 4টি আসন।
ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে গণপরিষদ গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় 1946 খ্রিস্টাব্দের জুলাই মাসে। গণপরিষদের প্রথম অধিবেশন বসে 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে এবং এই অধিবেশন স্থায়ী হয় 23 ডিসেম্বর পর্যন্ত। গণপরিষদের প্রথম অধিবেশনে 207 জন সদস্য যোগদান করেন। প্রাদেশিক আইনসভাগুলি দ্বারা গণপরিষদে 296 জন সদস্য নির্বাচিত হন। গণপরিষদের প্রথম নির্বাচনে কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল 208 জন। গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সচ্চিদানন্দ সিংহ। গণপরিষদের প্রথম অধিবেশনে জওহরলাল নেহরু ভারতীয় সংবিধানের উদ্দেশ্যসমূহ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন। গণপরিষদের সহসভাপতি নির্বাচিত হন হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। গণপরিষদের অস্থায়ী সভাপতি হন ডক্টর সচ্চিদানন্দ সিংহ, যিনি কিনা গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। গণপরিষদের স্থায়ী সভাপতি হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি পরবর্তীকালে আমাদের রাষ্ট্রপতি হন। গণপরিষদের দ্বিতীয় অধিবেশন শুরু হয় 1947 20 জানুয়ারি এবং এই অধিবেশন চলে 25 জানুয়ারি পর্যন্ত। তারপর গণপরিষদের তৃতীয় অধিবেশন শুরু হয় 1947 22 এপ্রিল এবং এই অধিবেশন স্থায়ী হয় 2 মে পর্যন্ত। লর্ড মাউন্টব্যাটেন ঘোষণা করেন যে 1947 15 আগস্ট ভারতকে ক্ষমতা হস্তান্তর করা হবে। গণপরিষদের চতুর্থ অধিবেশন শুরু হয় 1947 14 জুলাই এবং এই অধিবেশন স্থায়ী হয় 31 জুলাই পর্যন্ত। গণপরিষদের পঞ্চম অধিবেশন শুরু হয় 1947 খ্রিস্টাব্দের 14 আগস্ট। পঞ্চম অধিবেশনের সময় থেকে অর্থাৎ 1947 15 আগস্ট থেকে ভারতের গণপরিষদ সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়। এটা খুব ইম্পর্টেন্ট। পঞ্চম অধিবেশনের সময় থেকে অর্থাৎ 1947 15 আগস্ট থেকে ভারতের গণপরিষদ সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়। ব্রিটিশ পার্লামেন্টে 1947 খ্রিস্টাব্দের 4 জুলাই ভারতের স্বাধীনতা আইন পাস হয়। 1947 29 আগস্ট গণপরিষদের খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি গঠিত হয়। গণপরিষদের খসড়া কমিটির সভাপতি হন ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতীয় সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। গণপরিষদের সর্বশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় 1950 24 জানুয়ারি। ভারতের সংবিধান কার্যকর হয় 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। মানে 24 জানুয়ারি সর্বশেষ অধিবেশন হয়েছিল, কিন্তু সেই দিন ওটা কার্যকর না করে 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে এটা কার্যকর করা হয় এবং সেটাকেই আমরা পরবর্তীকালে প্রজাতন্ত্র দিবস হিসেবে 26 জানুয়ারি আমরা পালন করি। 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি যেদিন ভারতের সংবিধান কার্যকর হয়, সেই দিন ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়।